বিরোধীন সংবাদ দুপুরের এই আয়োজনে স্বাগত সবাইকে। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সরকার 60% বাড়ালেও বাসে ইচ্ছামতো ভাড়া আদায়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, পরিবহন সংকটে দুর্ভোগে মানুষ। করোনা সংক্রমণ বাড়তে থাকায় নমুনা পরীক্ষায় দীর্ঘ লাইন, চিকিৎসার জন্য প্রস্তুত হতে পারেনি নতুন 6 হাসপাতাল। চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় 15 মামলা, আসামি 10,500-এর বেশি। একাদশ সংসদের 12তম অধিবেশন বসছে আগামীকাল। করোনা সংক্রমণ বাড়ায় চলবে 2 থেকে 3 দিন। চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 3.6%, বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। সারা দেশে আজ থেকে গণপরিবহনে ভাড়া 60% বাড়ানো হয়েছে। আগামী 2 সপ্তাহের জন্য এই সিদ্ধান্ত বহাল থাকবে। তবে ভাড়া আদায় হচ্ছে ইচ্ছামতো, অভিযোগ যাত্রীদের। এদিকে অর্ধেক যাত্রী নেয়ার নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না। রাজধানীর ভেতরে চলাচলকারী বাসগুলোর পাশাপাশি বসে যাত্রীরা চলাচল করছেন। কোনো বাসেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বাসে ওঠার আগে যাত্রীদের জীবনাশকও দেয়া হচ্ছে না। বাসের ভেতরে অনেক যাত্রীর মুখে নেই মাস্ক, অনেকে মুখের নিচে নামিয়ে রেখেছেন। এদিকে যাত্রী অর্ধেক করায় সকালে গণপরিবহন সংকটে পড়েন বাইরে বের হওয়া মানুষ। সুযোগ বুঝে বাড়ানো হয়েছে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের ভাড়া। রাজধানীর মহাখালী, গাবতলী সহ অন্যান্য বাস টার্মিনালে দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি মানা বা সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষণ দেখা যায়নি। তবে দূরপাল্লার বাসে এক আসন ফাঁকা রাখা হয়েছে। 2-1টি কাউন্টারের সামনে জীবাণুনাশকও দেখা গেছে। তবে বাস ছাড়ার আগে পুরো বাস জীবাণুমুক্ত করা হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। তো সামাজিক ডিস্টেন্স তো সবাই ওইভাবে মানামানি হচ্ছে না আমাদের এখানে। আমার মনে হয় না আমার যে ভালো হয়েছে, এটা ডবল ভাড়া নিতে আছে, 50 টাকার ভাড়া 100 টাকা নিতে আছে। 100% প্লাস 160%, তাহলে তুমি লোকগুলো উঠাচ্ছ কেন? আর কোনো কথা বলতেছে না। আমি যত বলতেছি, সামনে যত যাচ্ছি, আমাকে আমার করানোর কথাই তারা পাত্তা দিচ্ছে না। যেখানে ভাড়া 5 টাকা সেইখানে তো ভাড়া 60 টাকা নেওয়া যায় না, সেখানে ভাড়া 8 টাকা। কিন্তু আর যেখানে ভাড়া হলো 55 টাকা, সেখানে ভাড়া হলো আমরা ভাড়া নিই 70 টাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে বাসের অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী নেওয়ার কথা এবং সেই সাথে মানার কথা স্বাস্থ্যবিধি, তো কতটা মানা হচ্ছে এবং কি পরিমাণ ভাড়া বাড়ানো হয়েছে, সবশেষ কি তথ্য রয়েছে এই বিষয়ে আপনার কাছে? আমি এখন আছি টাইগার পাস এলাকায় এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র যে বাসে যে অর্ধেক যাত্রী তোলা হয়েছে বিষয়টা সেরকম না। বিভিন্ন গণপরিবহন যেগুলো আছে প্রায় সব গণপরিবহনে কিন্তু অর্ধেক যাত্রী নিয়ে এবং যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়টি সেটি অনুসরণ করার বিষয়টি রয়েছে, অর্থাৎ এখানে তবে সেই অনুযায়ী ভাড়াও বাড়ানো হয়েছে। এবং আমরা সকাল থেকেই দেখছি যে এই ব্যবস্থাপনার কারণে অনেক যাত্রীকে আসলে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমরা একজন যাত্রীর সাথে কথা বলতে চাই, এই যে অর্ধেক যাত্রী নেওয়া এবং এক্ষেত্রে কিছু আপনারা কি কোনো ভোগান্তিতে পড়েছেন কিনা? না, আমরা ভালো 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 লাইন পাইছি। এরা এখন কি করতেছে, 6 জন ক্যাপাসিটি, 6 সিট, 12 জন ক্যাপাসিটি, এরা 14 জন নিয়েও পাড়া ডবল খুঁজতেছে। একটা পাড়া ডবলের ব্যাপারে এটা গভর্নমেন্ট কতগুলো করছে আমরা জানি না। আচ্ছা, আপনি যেমনটা কে দিছে ডবল ভাড়ার অ্যাপ্রুভেলটা? এখানে যেটি শুনছিলাম যে ভাড়া যদিও 60% বাড়ানোর কথা হয়েছিল, কিন্তু এখন ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। আমরা এই ধরনের অভিযোগ আরো এসেছে। আমরা এখন একটি বিআরটিসি বাস ধরনের অভিযোগ তো আসলে প্রথমবার যখন প্রথম ধাপে করোনা সংক্রমণ যখন বেড়েছিল তখনও দেয়া হয়েছিল। তো এইবার যখন এই ধরনের নির্দেশনা দেয়া হলো, সেক্ষেত্রে তদারকির ব্যবস্থা এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে কিনা? আমরা আসলে সকাল থেকে চট্টগ্রামে আজকে দেখেছি যে চট্টগ্রাম জেলা প্রশাসনের 4টি মোবাইল টিম আসলে কাজ করছে এই বিষয়গুলো দেখাশোনা করার জন্য। এছাড়া আমরা চট্টগ্রামের বিভিন্ন রাস্তার মোড়ে দেখেছি যে
যে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক সার্জেন্টরাও কিন্তু বিষয়টি তদারকি করছে। আমরা আরেকজন যাত্রীর সাথে একটু কথা বলি যে এই যে এখন অর্ধেক যাত্রী বা ভাড়া বাড়ানো এই বিষয়টা আপনারা আসলে কিভাবে দেখছেন? আসলে বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা নির্ময়ের লোক আর কর্মসংস্থান যেরকম কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্ধেক ইয়া নিয়ে কাজ করার কথা বলা হচ্ছে, সেদিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিকভাবে। কিন্তু এটা তো আসলে ইয়ার দিক থেকে ভালো, কারণ যেহেতু করোনাটা আসলে মহামারী, এটা সবার জন্য ওই দিক চিন্তা করলে ভালো। কিন্তু আমার যে বাড়তি পয়সা যাচ্ছে সেটা যদি চিন্তা করি তাহলে তো অবশ্যই সেটা খারাপ। আমরা আসলে যেমনটা শুনছিলাম যে হয়তো টাকা তাদের বাড়ানো হচ্ছে, কিন্তু টাকা আর বিষয়টির চেয়েও যে এখানে যে করোনার কারণে স্বাস্থ্যগত যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়টি আসলে এখানে তাদের যাত্রীদের জন্য ভালো। তবে এই ক্ষেত্রে তদারকিটার বিষয়টি নিশ্চিত করার জন্য এখানে যাত্রীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সহকর্মী অনুপম শীল জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। এ বিষয়ে আরো জানাতে শ্যামলী বাস টার্মিনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, আপনি নিশ্চয়ই চট্টগ্রামের পরিস্থিতি শুনছিলেন এবং সকাল থেকে আপনি রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। সেখানে দেখা গেছে যে রাজধানীর ভেতরে যে পরিবহনগুলো চলাচল করে সেখানে কিন্তু অর্ধেক আসন ফাঁকা রাখার বিষয়টি উপেক্ষিতই ছিল। দূরপাল্লার বাসগুলোতে কিছুটা মানা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যেই নির্দেশনা রয়েছে সেটি একেবারেই উধাও সব জায়গাতেই। এখন কোনো ধরনের তদারকির ব্যবস্থা দেখছেন কিনা? পরিবহন সমিতির পক্ষমতে ঢাকা এবং ঢাকার আশেপাশে অন্তত 5,500 বাস মিনিবাস চলাচল করে। এখন আপনার নির্দেশনা 18টি, তার মধ্যে একটি ছিল যে সরকারি অফিস আদালত সহ বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাতে কর্মীর সংখ্যা অর্ধেক করতে হবে। এখন সেই নির্দেশনাটা কিন্তু বাস্তবায়ন হয়নি, যার কারণে যখন একটি বাসে অর্ধেক আসন করা হলো, অর্থাৎ সেই বাসটিতে 52 সিটের, সেটিতে যখন 25 জন যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছে যাবে, বাকি 25 জন কোথায় যাবে বা কি করবে, এরকম যখন সকালে অফিসগামীরা মানে মারাত্মক রকম বিপদে পড়েছেন। আমরা গাবতলী, শ্যামলী, যাত্রাবাড়ি সহ নানা জায়গা থেকে তথ্য পাচ্ছিলাম। সেখানে তারা বলছেন যে কোথাও কোথাও যাত্রীদের সাথে পরিবহন সমিতি যারা রয়েছেন বা পরিবহন সংশ্লিষ্টর সাথে বাগবিতণ্ডা হয়েছে। আমি হেমায়তপুরের যদি একটি কথা বলতে চাই, সেখানে পুলিশের সহায়তায়, অর্থাৎ এত বেশি যাত্রী রাস্তায় দাঁড়িয়েছে যে পরে পুলিশ রাস্তায় বাস থামিয়ে তাদেরকে উঠিয়ে দিয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে বাস মালিক পরিবহন সমিতির যে সংগঠনটি রয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার রয়েছিলেন, তার সাথে কথা বলছিলাম। তিনিও কিন্তু একটি কথা বলেছেন যে 18 দফাতে নির্দেশনা, তার মধ্যে অন্যতম হচ্ছে অফিস আদালতে কর্মীর সংখ্যা অর্ধেক কমাতে হবে। যতক্ষণ না পর্যন্ত সেই নির্দেশনাটি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সংকট থাকবে। এখন যেটি হচ্ছে আজকের পরিস্থিতির কথা যদি বলে, আপনি যেমনটা বলছেন যে দূরপাল্লাতে আমরা দেখেছি যে বাস বা মিনি বাসের ক্ষেত্রে সেখানে তারা এক আসন ফাঁকা রেখে যাত্রী চলাচল করতে স্বাস্থ্যবিধি আসলে উপেক্ষিত ছিল, জ্বর বাতাস যন্ত্রটি থাকে সেটি ছিল না। আবার অভ্যন্তরীণ পরিবহন বিশেষ রাজধানীর কথা যদি বলি, সেখানে মারাত্মক রকম স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে। আপনি জানেন যে এই গাবতলী থেকে হেমায়তপুর সাভারের একটি বড় অংশ, বিশেষ করে গার্মেন্টস কর্মীরা ঢাকাতে অবস্থান করে এবং তারা যখন আসলে সেই তাদের কর্মস্থলে যাবেন, সেক্ষেত্রে তাদের পক্ষে আসলে পরিবহন সংকট থাকার কারণে কিংবা আসন সংকট যেটাই বলুন না কেন, সেটি থাকার কারণে তাদের কিন্তু গন্তব্যে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সচিবালয়ে করোনা সংক্রমণ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে এই মুহূর্তে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সচিবালয়ে ব্রিফ করছেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তো সেটি যদি এখন আমরা সচেতন না হই তাহলে কিন্তু সবকিছু মিসম্যানেজমেন্ট হবে, যেটা আমরা আমেরিকাতে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি যে হসপিটাল পেশেন্ট নিতে পারছে না। তো যাতে করে সেই অবস্থায় না যায় আমাদের কিন্তু এখনই সেই ইনিশিয়েটিভ নিতে হয়েছে। সেই জন্য সামান্য ভোগান্তি হলে সকলকে বুঝতে হবে যে আসলে আপনার অপ্রয়োজনে বাইরে আসার দরকার নাই। সেই ক্ষেত্রে সচেতনতা বাড়াতে আপনারা যে ব্যবস্থা নিয়েছেন, না মানলে আরো কঠোর হবে। আমাদের তো একটা বছর অভিজ্ঞতা আছে, আমরা 2% নিয়ে আসতে পেরেছিলাম। তা আমরা তো এভাবে যেভাবে করে আমরা এটা পর্যন্ত আসতে পেরেছিলাম। এখন কিন্তু মানুষ অনেক সচেতন হয়েছে, মানুষ দেখছে যে শীতে এটা বাড়ার কথা ছিল সেটা বাড়েনি। এর কোনো ধর্ম নাই যে কখন বাড়বে আর কখন বাড়বে না। সারা বিশ্বে কিন্তু এখন দেখেন সামারে এখন কিন্তু বেড়ে যাচ্ছে। বাংলাদেশে কিন্তু আমরা চিন্তা করি আমরা সামারে এটা কমে যাবে, তাই না? তো কিন্তু এটা কিন্তু বাড়া শুরু হয়েছে। সেই জন্য এইটাকে পুরোপুরি বুঝতে তো আরো অনেক সময় লাগবে আমাদের। তো সেক্ষেত্রে একটাই বিষয়, তা হচ্ছে আমরা নিশ্চয় বুঝতে পারছি এটা থেকে নিজেকে যদি আমরা সুরক্ষায় রাখতে পারি সেটা হচ্ছে বড় সমাধান। আর সেটি হচ্ছে আমাদের শারীরিক দূরত্ব মেনটেন করা এবং মাস্ক ছাড়া
এবং খুবই মানে আপনার প্রোটেক্টিভ মাস্ক ছাড়া বাইরে না আসার জন্য ডাবল মাস্ক পরতে হবে প্রয়োজনে, কারণ আপনার সুরক্ষা আপনার হাতে। অতএব সেটি আমাদের করতে হবে যাতে করে ব্যাপকভাবে জনসচেতনতা তৈরি হয়, সেটি কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য। আমরা আশা করব যে আপনাদের সহযোগিতায় সকলে মিলে মানুষকে অন্তত এটা বলতে পারবো যে আপনারা অপ্রয়োজনে বাইরে আসবেন না, আর অপ্রয়োজনে আক্রান্ত হবেন না, সেটি আপনার ঝুঁকি আছে। আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব মেনটেন করতে হবে, হাত ধুতে হবে। এটা আমাদের পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা আপনাদের মাধ্যমে এই 2 দিনে কিন্তু আমরা মোটামুটি অনেকটা ভালো করতে পারছি আমরা। আচ্ছা, এছাড়াও কোন বছরে যাবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এত দ্রুত যে আমরা ভ্যাকসিনটা এই যে বিশ্ব এই মডার্ন ইকুইপমেন্ট ইউজ করে এটা করতে পারছে, তো এটা তো তাই না, কারণ ওই আপনার 25 বছরেও কিন্তু একটা ভ্যাকসিন তৈরি হয় না। হ্যাঁ, আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি বেড়ে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে নৌযান, বাড়বে ভাড়াও। তবে কত শতাংশ ভাড়া বাড়বে তা এখনও নির্ধারণ করতে পারেনি মন্ত্রণালয়। বিকালে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যাত্রী কম পরিবহন করায় ভাড়া অবশ্যই বাড়াতে হবে। ভাড়া বাড়ানোর পাশাপাশি পরিবহন সংখ্যাও বাড়ানো হবে। নৌযান নিয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কোনো মালিক সমিতি না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। মেনে চলার জন্য তারাও একমত হয়েছেন, যদি মেনে না কোনো ব্যর্থই ঘটে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 50 ভাগ জনবল দিয়ে অফিস পরিচালনার উদ্যোগ নিতে শুরু করেছে মন্ত্রণালয়গুলো। সচিবালয়ে এরই মধ্যে শুরু হয়েছে রোটেশন পদ্ধতিতে কাজ করার প্রক্রিয়া। সরকারি নির্দেশনা মানতে মন্ত্রণালয়গুলো সচিবালয়ের বাইরে বিভিন্ন দপ্তর, পরিদপ্তর ও বিভাগকেও চিঠি দিয়ে জনবল কমানোর নির্দেশনা দিয়েছে। এছাড়া আজ থেকে সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে অতি জরুরি ছাড়া অন্যান্য বহিরাগত পাস। এছাড়া শিগগিরই সরকারের 18 দফা নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন হবে। এজন্য কর্মকর্তাদের কাজ ভাগ করে দেওয়া হবে বলে জানা গেছে। করোনা সংক্রমণ রোধে আইনজীবী ও বিচারকদের কালো কোট ও গাউন পরার প্রয়োজন নেই বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সকালে আপিল বিভাগের কার্যক্রমের শুরুতে একথা জানান তিনি। করোনার বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধান বিচারপতি বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণেই দেশে আবারও করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে। এজন্য সবাইকে সতর্ক হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। বলেন, সাধারণ মানুষের যাতায়াত বেশি থাকায় আদালত এলাকায় করোনার সংক্রমণের ঝুঁকি বেশি। এজন্য আইনজীবী ও বেঞ্চ অফিসারদের যথাযথ নিয়ম মেনে চলতে নির্দেশ দেন। এছাড়া সামাজিক দূরত্ব বজায় ও স্যানিটাইজেশন বাধ্যতামূলক করারও নির্দেশ দেন। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে নমুনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড়। দীর্ঘ লাইনে অপেক্ষা করতে গিয়ে অনেকে পড়েছেন ভোগান্তিতে। তবে টেস্ট করতে আসা অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি, পরছেন না মাস্ক, মানছেন না শারীরিক দূরত্ব। রাজধানীর মুগদা হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল সহ অন্যান্য করোনা পরীক্ষার কেন্দ্রগুলোর অবস্থা একই। সব জায়গায় মানুষের উপচে পড়া ভিড়। সকাল 9টা থেকে নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হলেও ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা। মুগদা হাসপাতালে দিনে মাত্র 200 জনের নমুনা পরীক্ষার সক্ষমতা থাকলেও টেস্ট করাতে আসেন কয়েক গুণ। অনেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলেও পরীক্ষা না করাতে পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এ অবস্থায় করোনা টেস্টের বুথের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। আমি আদৌ জানি না আমি সিরিয়াল পাবো কিনা, যেহেতু একটা লিমিটেশন ক্ষমতা সবারই আছে। তো আমার মনে হয় যে লিমিটেশন ক্ষমতার অবশ্যই বাড়ানো উচিত। যেখানে 250 নিচ্ছে, ঠিক আছে, এখানে আপনি লাইন দেখলে বুঝতে পারবেন যে মিনিমাম 500 থেকে 700 লোক এখানেই আছি আমরা। তো 250 নেওয়ার পর বাকি লোক কি করবে, বাসায় চলে যাবে? 2-3টা হসপিটাল ঘোরা হয়ে গেছে। কুর্মিটোলা গেছি একবার, এখানে আসছি 3 বার, পিজিতে গেছি একবার। আমি আমার ওয়াইফ সহ, আমার ওয়াইফ স্ট্রোকের পেশেন্ট। আমি আমার ওয়াইফকে নিয়ে আমি আজকে 4 দিন পর্যন্ত ব্যবসার লাইন যাইতে পারতেছি না, ব্যবসা প্রতিষ্ঠানে বসতেও পারতেছি না। মানে এই করোনা টেস্ট নিয়ে ঘুরতেছি। আচ্ছা, ফাঁকি দিয়ে ঢুকে যায়, ঢুকে বলে আমরা আসছি ভোরবেলা। তাহলে আমরা কখন আসছি? আমরা অনেক হয়রানি হইতেছি। 5-7 ঘন্টা ধরে আমরা সিরিয়াল দাঁড়ায় রয়েছি, প্রায় এসে ঘুরে যাই, পাই না এখানে কোনো সিরিয়াল, কোনো নিয়মকানুন, কোনো সিস্টেম। নির্দেশ দেওয়া হয়েছে 22 মার্চ, অথচ করোনা চিকিৎসায় নতুন 6 হাসপাতাল এখনো প্রস্তুত হয়নি। কবে নাগাদ সেগুলো চালু হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। তাদের দাবি, নানা সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো সমাধান করে দ্রুত করোনা চিকিৎসা শুরু হবে 6 হাসপাতালেই। ঢাকায় করোনা চিকিৎসায় সাধারণ বেড রয়েছে 3389টি,
মঙ্গলবার পর্যন্ত ফাঁকা মাত্র 720টি, আর 296 আইসিইউ শয্যার মধ্যে খালি 48টি। পরিস্থিতি সামলাতে গত সপ্তাহে 5টি হাসপাতাল ও একটি ইনস্টিটিউট পুনরায় প্রস্তুত করার নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মিরপুরের লালকুঠি হাসপাতাল গত বছর করোনা চিকিৎসা দিয়েছে। এই হাসপাতালে আইসিইউ শয্যাও রয়েছে। তবে এবার জনবল সংকটের কারণে চালু করতে পারছে না করোনা চিকিৎসা। 5টা আইসিইউ আছে কিন্তু জনবল নাই। হ্যাঁ, এখানে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম আছে কিন্তু ওই কিছু সিলিন্ডারের শর্টেজ আছে, সেটা আমরা ডিমান্ড দিয়েছি। সেই ডিমান্ডটা ফিল আপ করলে আমরা জনবল আসলে আমরা শুরু করতে পারব। 2টি করোনা ওয়ার্ড চালু করার প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, কিন্তু এগুলোতে আগুনে পুড়ে যাওয়া গুরুতর রোগী থাকায় 3 সপ্তাহের আগে চালু করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বানের আসলে একটা অপারেশন করলো, পরবর্তীতে অপারেশন করার পরও আমাদের 2 সপ্তাহ লাগে তাকে রাখার জন্য। মানে এই জন্য আমরা দেখছি যে 3 সপ্তাহ আগে আসলে আমরা ওই 2টা ওয়ার্ড প্রিপেয়ার করতে পারবো না। সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগীর জন্য 100 শয্যা রয়েছে, বাড়ানো হচ্ছে আরো 100। তবে এই হাসপাতালেও রয়েছে জনবল সংকট। করোনা এবং নন করোনা দুইটাই যেহেতু সমানভাবে চলমান, এই জন্য আমাদের জনবল দরকার। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন, আমরা অলরেডি চিঠি দিয়েছি, আমাদের কিছু কিছু জনবল অলরেডি দিচ্ছে আর কিছু কিছু জনবল আমাদের অলরেডি দিবেন ইনশাল্লাহ। এছাড়া বন্ধ হয়ে যাওয়া অন্য হাসপাতালেও রয়েছে নানান সীমাবদ্ধতা। কোনোটারই আসলে নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়। পর্যায়ক্রমে আমরা আইসিইউ বেড, সাধারণ বেড, হাসপাতাল, কোভিডের জন্য নির্দিষ্ট করা হাসপাতালের সংখ্যা বাড়ানো, এগুলো নিয়ে কিন্তু আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। এই 6টি চালু হলে করোনা চিকিৎসায় আরো 1,500 সাধারণ ও 62টি আইসিইউ শয্যা বাড়বে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মানা হচ্ছে না লঞ্চগুলোতে। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল আওয়াল। আব্দুল আওয়াল, লঞ্চগুলোতে স্বাস্থ্যবিধি না মানার পেছনে কি কারণ রয়েছেন বলে লঞ্চ মালিকরা বলছেন, এবং সেখানে যারা চলাচল করেন তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা কতখানি দেখেছেন আপনি? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুর নৌ টার্মিনালে। চাঁদপুর নৌ টার্মিনালকে ব্যবহার করে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ দেশের দক্ষিণাঞ্চলে প্রায় 40টি জেলার মানুষ এই লঞ্চ টার্মিনালটি ব্যবহার করেন। প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ এই টার্মিনাল দিয়ে যাতায়াত করেন। আমরা সকাল থেকে যেটা দেখেছি, প্রতি ঘন্টায় ঘন্টায় যে লঞ্চ এখান থেকে ছেড়ে যায় ঢাকা, চাঁদপুর, ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন রুটে, এখানে যাত্রীদের মধ্যে আসলে কিন্তু সেই করোনা সচেতনতার তেমন কিছু আসলে দেখা যাচ্ছে না। এখনো অসংখ্য যাত্রী রয়েছেন যারা কেউই মাস্ক পরছেন না, এবং সরকারের যে নির্দেশনা প্রতি 60% ভাড়া বৃদ্ধি করার পর প্রতি ধারণ ক্ষমতা 50% যাত্রী পরিবহন করার কথা, আসলে কোনো লঞ্চ কর্তৃপক্ষকে আমরা সকাল থেকে দেখিনি এই বিষয়টি পালন করতে। আমরা এখানে কথা বলেছিলাম বিআইডব্লিউটি এর এখানকার উপপরিচালক, বন্দর কর্মকর্তা একেএম শামীম নির্দেশনা পাওয়ার পরই লঞ্চ মালিকদেরকে সার্কুলার দিয়েছেন, লঞ্চ মালিকদের প্রতিনিধিদের সাথে তারা কথা বলেছেন, কিন্তু আমরা যারা বাস্তবে যারা সহকর্মী আব্দুল আওয়াল জানাচ্ছিলেন চাঁদপুর থেকে। আওয়ামী লীগ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। নিজের ফেসবুক পেজে আরো লেখেন, ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ নেবেন না তিনি। এছাড়া দলীয় পদ পদবীর দায়িত্ব না নেয়ার কথাও উল্লেখ করে একটি অডিও আপলোড করেছেন আব্দুল কাদের মির্জা। নির্যাতন হইতেছে, হামলা করলেও আমার উপর 6 বার, আর মামলাগুলো হয়েছে আমার অনুসারীদের বিরুদ্ধে, তাদের জামিনগুলো হইতেছে না। তারপরে তাদেরকে জেলখানাতে নির্যাতন করতেছে, তারপরে তাদেরকে হাসপাতালে, এখানে নোয়াখালী হাসপাতাল থেকে নির্যাতন করে বাইর করে দিয়েছে। একজন পুলিশ অফিসার আমার বাড়ি দিয়া আমার 2টা আঙ্গুল ভাঙিয়ে দিয়েছে। আমি এখানে কেন থাকবো? আমি আজীবনের জন্য রিজাইন করছি এবং আমি আওয়ামী লীগে আর ফিরে যেতাম। চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 15টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে 10,500-এর বেশি মানুষকে। চট্টগ্রামের হাটহাজারী থানায় 6টি এবং পটিয়ায় 1টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আসামি করা হয়েছে 2,500 জনকে। এর মধ্যে 5টি মামলার বাদী পুলিশ এবং 2টি মামলা করেছে হাটহাজারী ভূমি অফিস। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে 8টি। এসব মামলায় আসামি 8,500-এর বেশি। এসব মামলায় হেফাজতে ইসলামের দায়িত্বশীল কোনো নেতা বা কর্মীর নাম নেই। বুধবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 21 জনকে আটক করেছে পুলিশ। হেফাজত কর্মীদের হামলার ঘটনায় 7 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত সদর মডেল থানায় 6টি আর আশুগঞ্জ থানায় 2টি মামলা হয়। এর মধ্যে 5টি মামলার বাদী পুলিশ, অন্য 3টি মামলা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে দায়ের করা হয়েছে।
হেফাজতের হরতালের সময় যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্দেশদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে হেফাজতের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে একথা জানান তিনি। আইজিপি বলেন, বিতর্ক এড়াতে হেফাজত নেতাদের নামে মামলা হয়নি। 26শে মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে হেফাজতের কর্মীরা সারা বাংলাদেশে তাণ্ডব চালায়। প্রথমে বায়তুল মোকাররম মসজিদ এবং পরে হাটহাজারী থেকে মাদ্রাসা থেকে কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। যারা অনস্পট হামলা করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের তদন্তের সময় যারা যারা নির্দেশ দিয়েছেন তারাও আসবেন। আগামীকাল শুরু হচ্ছে একাদশ সংসদের 12তম অধিবেশন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবারের অধিবেশন বসতে পারে 2 থেকে 3 দিন। সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এই অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। পরিস্থিতি বিবেচনায় এই অধিবেশনে যোগ দেওয়ার জন্য করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। একই সাথে 72 ঘণ্টা আগে সংসদ সদস্যদের করোনা পরীক্ষার আওতায় আনা হচ্ছে। বয়স্ক ও অসুস্থ এমপিদের অধিবেশনে অংশ না নেয়ার অনুরোধ জানানো হয়েছে। চিফ হুইপ বলেন, প্রতিটি কার্যদিবসে 70 থেকে 80 জন সংসদ সদস্যের উপস্থিতি নিশ্চিত করতে SMS করে আমন্ত্রণ জানাবে সংসদ সচিবালয়। সেটা হলো যদি কোনো ইমার্জেন্সি বা দুর্যোগ ডিক্লেয়ার করা হয় রাষ্ট্রকে, কিন্তু এখনো তো সেই অবস্থা হয়নি। শুধুমাত্র সংবিধানের যে টাইম আছে এটার কারণেই সংসদ বসতেছে। খুব স্বল্প সংসদ হবে। আমরা মনে করি 3 কর্মদিবসের মধ্যেই আমরা সংসদ শেষ করতে পারবো। এবারও আমরা ওইভাবেই জানাইছি সবাইকে, সংসদ সদস্যদেরকে কোভিড টেস্ট করার জন্য এবং একটা শিডিউল দিয়ে দিয়েছি। সরকারের পদত্যাগের আহ্বান বিএনপির অগণতান্ত্রিক আচরণের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবন থেকে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জনগণ নির্দিষ্ট মেয়াদের জন্য সরকারকে ক্ষমতায় বসিয়েছে। মেয়াদ শেষ হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মির্জা ফখরুলের এক মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। রাজনীতির 4 দশক পার হলেও বিএনপি এখনো ষড়যন্ত্র সন্ত্রাসের রাজনীতি করে আসছে বলে মন্তব্য করেন কাদের। এর আগে সকালে বিএসএমএমইউতে করোনার টিকা নেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন, যা হাস্যকর এবং অগণতান্ত্রিক, অসাংবিধানিক। সরকার নির্দিষ্ট মেয়াদের জন্য ক্ষমতা এসেছে। মেয়াদ শেষে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন করে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, চলতি অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি হবে 3.6%। বুধবার নতুন প্রবৃদ্ধির পূর্বাভাস প্রকাশ করে আন্তর্জাতিক দাতা সংস্থাটি। তবে প্রবৃদ্ধি নির্ভর করবে বর্তমান করোনার টিকা প্রদান কর্মসূচির গতি প্রকৃতি, চলাচলে নতুন নিষেধাজ্ঞা এবং কত দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার হয় তার ওপর। করোনা মহামারীর কারণে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। চীনে অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হয়, ইতিবাচক প্রবৃদ্ধি আসতে শুরু করেছে বিভিন্ন সূচকে। যুক্তরাষ্ট্র অর্থনীতি পুনরুদ্ধারের সবচেয়ে বড় অবকাঠামো মহাপরিকল্পনা হাতে নিতে যাচ্ছে। ব্যতিক্রম নয় বাংলাদেশও। মহামারী মোকাবেলায় বিভিন্ন প্রণোদনা সহ পদক্ষেপ নিয়েছে সরকার, যার ফলে দ্রুত পরিবর্তন আসছে অর্থনীতিতে। এ অবস্থায় দেশের প্রবৃদ্ধি নিয়ে বারবার পরিবর্তনমূলক পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা। সবশেষ পূর্বাভাস প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস স্প্রিং 21 সাউথ এশিয়া ভ্যাকসিনেটস প্রতিবেদনে পূর্বাভাস দেয়া হয়েছে, চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন হবে 3.6%। তবে সরকারের লক্ষ্য রয়েছে 7.4 অর্জনের। তবে এখনও অর্থনীতিতে ব্যাপক অনিশ্চয়তা আছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। করোনা মহামারী পরিস্থিতি কোন দিকে যায় তা যেমন অনিশ্চয়তা সৃষ্টি করেছে, আবার পরিবর্তিত করোনা পরিস্থিতিতে সরকার কী ধরনের নীতি গ্রহণ করে তাও আরেক ধরনের অনিশ্চয়তা। যদি অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে রাখা অবস্থা না রাখা যায় অথবা সীমিত রাখতে হয় বিভিন্ন কারণে, তাহলে তার একটা প্রতিক্রিয়া সামগ্রিক উৎপাদনে এবং জাতীয় আয় প্রবৃদ্ধিতে সেটি পড়তে পারে। প্রতিবেদনে আগামী অর্থ বছরের জন্য 5.1% প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, চলতি অর্থ বছর শেষে অতি দারিদ্র্যের হার 17.2% হবে। করোনার আগে এ হার ছিল 11%। ইফাতারা,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 8 মুসলিম রাষ্ট্রের জোট D8 এর ঢাকা সম্মেলন শুরু হচ্ছে 8 এপ্রিল। ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুরু হওয়া এই সম্মেলনে রোহিঙ্গা ও জলবায়ু মোকাবিলা ইস্যুকে গুরুত্ব দেবে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ইনভেস্টমেন্ট এন্ড ট্রেড এর উপর আমরা যথেষ্ট জোর দেব এবং তার সাথে আমরা টেকনোলজি ইনোভেশনটা ইনোভেশনের মাধ্যমে আমরা কিভাবে এই আমাদের ট্রেড ইন ইনভেস্টমেন্ট বাড়াতে পারি। আর তার সাথে আমরা অবশ্যই চাইবো, আমাদের প্রস্তাব থাকবে যে আপনার এই যে ক্লাইমেটের ইস্যু এবং রোহিঙ্গার ইস্যুর ব্যাপারে সবার সহায়তা সহযোগিতা। রাঙামাটির বাঘাইছড়িতে দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন জেএসএস লার্মা গ্রুপের সশস্ত্র কমান্ডার বিশ্বমিত্র চাকমা ওরফে যুদ্ধ। মঙ্গলবার রাত 2টার দিকে শহরের বাবুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 8 সহকর্মীকে নিয়ে নিজ আস্তানা পাহারা দিচ্ছিলেন বিশ্বমিত্র চাকমা। এ সময় কৌশলে তার দেহরক্ষী সুজন অন্যদের একটি ঘরে আটকে রেখে বিশ্বমিত্র চাকমাকে গুলি করে পালিয়ে যায়। পালানোর সময় ঘটনাস্থল থেকে সুজন M4 রাইফেল ও একটি AK-47 রাইফেল নিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের রাউজানে ট্রাক অটোরিকশা সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। নিহতদের 1 জন অটোরিকশা চালক ও 3 জন যাত্রী। রাত 2:30টার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের দমদমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন রাঙ্গুনিয়া থানার সফরভাটার মোহাম্মদ শাহজাহান, নগরীর মোহরার বাসিন্দা মোহাম্মদ মোর্শেদ ও নোয়াখালীর হাতিয়ার মোহাম্মদ সিরাজ। পুলিশ জানিয়েছে রাতে বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালক সহ 4 জন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহগুলো উদ্ধার করে। এই ঘটনায় দুর্ঘটনা কবলিত 2টি গাড়ি জব্দ করা হয়েছে। ট্রাকের ডলি দিয়েছে, ওনার মৃত্যুটা হয়েছে। কেননা যদি ড্রাইভারের রেসেন্দারের যদি ড্রাইভার হইতো আজকে ঘটনাটা ঘটতো না। যে অদক্ষ ড্রাইভার ওনাদেরকে যেন শাস্তি হোক, ওনাদের লাইসেন্স এবং না দেওয়া হোক, ফিটনেসবিহীন গাড়ি যেন রোডে চলাচল করতে না পারে। ট্রাক চালককে ফাইন্যান্স সিএনজি ড্রাইভার সহকারে যাত্রী সহকারে ছিল মোট 4 জন। তো 4 জনকে আমরা সিএনজির উপর থেকে কেটে তারপর বাইর করছি। 4 জনকে বাইর করে দেখতেছি কারো পায়ে ছিটে গেছে, হাত ছিটে গেছে। পরবর্তীতে তাদেরকে দেখতেছি মৃত। তারপরে লাস্ট প্যাকেট করে আমরা চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসছি। টানা 2 কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর বুধবার লেনদেনের শুরুতেই ধসের মধ্যে পড়েছে দেশের শেয়ার বাজার। সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 93 পয়েন্ট। লেনদেন হয়েছে 509 কোটি 22 লাখ টাকার। সূচকের বড় পতনের পাশাপাশি 2 বাজারে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 247টির, বেড়েছে মাত্র 12টির। অপরিবর্তিত আছে 88টির দর। এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, রবি, বেক্সিমকো ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, প্রিমিয়ার ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিদ্ধান্তের 7 মাস পার হলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন 13তম গ্রেডে উন্নীত হয়নি। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রাইমারি স্কুলের শিক্ষকরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে বিদ্যালয় খোলার পরেই শিক্ষকদের এই সুবিধা দেয়া শুরু হবে, আর এই সুবিধা পাবে 3.5 লাখ শিক্ষক। দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন 11তম গ্রেডে করার দাবি জানিয়ে আসছিলেন। তারা রাজপথে আন্দোলনও করেন বেশ কয়েক দফা। পরবর্তীতে গত বছরের আগস্টে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড 15 থেকে 13তম গ্রেডে উন্নীত করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেই সুবিধা পায়নি প্রাথমিক স্কুলের শিক্ষকরা। সেই সঙ্গে শিক্ষকরা বলছেন সফটওয়্যার জটিলতার কারণে যারা স্নাতক পাস শিক্ষক শুধু তাদেরই গ্রেড পরিবর্তনের তথ্য দেয়া যাচ্ছে, বাকিদের তথ্য দেয়া যাচ্ছে না। এরকম 1.5 লাখ শিক্ষকের তথ্য এখনও দেয়া সম্ভব হয়নি। এই সমস্যার দ্রুত সমাধান চান তারা। সকল শিক্ষক আইবাস প্লাস প্লাসের সফটওয়্যারের জটিলতার কারণে এর আওতায় আসছে না। সকল শিক্ষককে যেন 13তম গ্রেডের আওতায় আনা হয় এবং প্রধান শিক্ষকদের টাইম স্কেলের জটিলতা নিরসন করা হয়, তার জন্য জোর দাবি জানাচ্ছি।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে বেতন গ্রেড 13তমতে উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। বিদ্যালয় খোলার পরপরই শিক্ষকরা এই সুবিধা পাওয়া শুরু করবেন। আমাদের কিছু কারণেই আর কি একটু পিছনে ছিল, তারপরেও আমি মোটামুটি ইতিমধ্যে এটা শেষ করে ফেলছি। আমরা এই বছরই না, স্কুল খোলার পরপর তারা এই সুসংবাদটা পাবে আর কি। সারা দেশে 65,000 প্রাথমিক বিদ্যালয়ে 3.5 লাখের বেশি শিক্ষক আছেন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্থগিত হওয়া যশোর ও মাদারীপুরের 2 পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। একই সঙ্গে ঠাকুরগাঁও ও চাঁপাইনবাবগঞ্জের 2টি ওয়ার্ডে চলছে উপনির্বাচন। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল 4টা পর্যন্ত। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে নির্বাচনে করোনা স্বাস্থ্যবিধি খুব একটা মানতে দেখা যায়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় গত 12 ফেব্রুয়ারি মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচন স্থগিত করে কমিশন। এদিকে যশোর সদর পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ চলছে। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন, কাউন্সিলর পদে 47 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন 13 জন প্রার্থী। ক্ষতিপূরণ বাবদ বেশি অর্থ লাভের আশায় সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় সড়কের পাশে রাতারাতি নির্মাণ হচ্ছে বহুতল ভবন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক 4 লেনের উন্নীত করার জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে, এমন খবরে এই তৎপরতা। তবে নতুন ভবন দেখিয়ে অর্থ নেওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছে কর্মকর্তারা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে রংপুর পর্যন্ত 2 লেনের মহাসড়কটি 4 লেনে উন্নীত হচ্ছে। এ উপলক্ষে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা সহ মহাসড়কটির দুপাশে বিভিন্ন স্থানে জমি অধিগ্রহণ করছে সরকার। মহাসড়কের পাশে স্থাপনার পরিবর্তন বা নতুন নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি হয়েছে এরই মধ্যে। যদিও সেসব নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাতারাতি প্রস্তাবিত জমির ওপর নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ করছে অসাধু চক্র। উদ্দেশ্য ধরেন যে সরকার ধরেন যে একতলা হল্লি পারে আর একতলা দেওয়া যাইতে টেহার কোটি কোটি পাইতে, একতলা হচ্ছে আর একতলা হল্লি পারে আরো ডবল। প্রতি ফুট সরকার 4,500 টাকা ক্ষতিপূরণ দিব, তাহলে আমরা শত শত কোটি টাকা এই সরকারের টাকা হাতায় নিতে পারবো। এই আশায় তারা এই কাজগুলা অতি দ্রুত দিন রাত্রি মিলা করতেছে। যদিও নতুন ভবনের মালিকরা বলছেন সব নিয়ম নীতি মেনেই সড়কের পাশে ভবন নির্মাণ করছেন তারা। জায়গাটা কিনে রাখছিলাম, দোতলা বাসা হুস্তা, পরে মনে হয় বাদবাহী কাজ করছি। যখন মনে হয় নোটিশ করলে একটা যে কাজ বন্ধ, তারপরে কাজ বন্ধ। অনিয়ম দুর্নীতি এড়াতে যাচাই বাছাই করেই ক্ষতিপূরণের টাকা দেয়া হবে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত হওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নাই, কিন্তু অসৎ উদ্দেশ্য ভাবে কোনো কিছু করলে সেটার মানে কোনো লাভ পাবেন না। অসৎ উদ্দেশ্যে কোনো ভবন তৈরি করে কম্পেনসেশন পাওয়ার আশায়, তাহলে কিন্তু সেই কম্পেনসেশন পাবে না। কারণ হচ্ছে যে আমাদের যে ভিডিও করার আছে, ওই ভিডিওর বাইরে যদি কোনো স্ট্রাকচার আমরা দেখি, সেটার কিন্তু ক্ষতিপূরণ তারা পাবে না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় 4 লেনের মহাসড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 700 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদে আরো যা থাকবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 2য় দফা ভোট কাল। সবার নজর নন্দীগ্রামে মমতা শুভেন্দুর লড়াই। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মশাল বিকালে পৌঁছাবে অলিম্পিক ভবনে। আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিশ্বে করোনায় একদিনে প্রায় 11,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি ছাড়ালো 28,16,000। নতুন 5 লাখ রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 12,88,00,000। 2 দিন কম থাকার পর বিশ্বে আবারও বেড়েছে করোনায় প্রাণহানি। রবি ও সোমবার 7 থেকে 7,500 মৃত্যু হলেও মঙ্গলবার প্রাণ গেছে প্রায় 11,000 মানুষের। এর মধ্যে ইউরোপে মৃত্যু হয়েছে 3,747 জনের। এশিয়া ও উত্তর আমেরিকার দেশগুলোতে প্রাণ গেছে 2,500। এদিকে আবারও মৃত্যুর নতুন রেকর্ড দেখল ব্রাজিল। মঙ্গলবার দেশটিতে 3,668 জনের প্রাণহানি হয়েছে, যা দেশটির একদিনের সর্বোচ্চ মৃত্যু। এ পর্যন্ত ব্রাজিলে প্রায় 3,18,000 মানুষের প্রাণহানি হয়েছে। দেশটিতে নতুন রোগী মিলেছে 87,000। যুক্তরাষ্ট্রে গত দিনের তুলনায় কিছুটা বেড়েছে প্রাণহানি। 24 ঘন্টায় 858 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 5,64,000-এর বেশি মার্কিনের মৃত্যু হয়েছে দেশটিতে।
নতুন করে সংক্রমিত হয়েছে ৬১,০০০-এর বেশি। দেশটির শীর্ষ রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি জানায়, এই পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৪.৫ কোটি করোনার টিকা সরবরাহ করা হয়েছে, যার ৭৮% ইতিমধ্যে দেয়া হয়ে গেছে। অন্যদিকে কড়াকড়ি আরোপের পরও নিয়ন্ত্রণের বাইরে ইটালির করোনা পরিস্থিতি। মঙ্গলবার ৫২৯ জনের মৃত্যু হয়েছে সেখানে। অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগি ও তার স্ত্রী। ইউরোপের যাত্রীদের ৫ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে ইটালির সরকার। এছাড়াও পোল্যান্ডে ৪৬১, রাশিয়ায় ৪০৯ জনের মৃত্যু হয়েছে। ভারতে এ বছরের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মঙ্গলবার, প্রাণ গেছে ৩৫৫ জনের। এ নিয়ে সেখানকার মৃতের সংখ্যা ১,৬২,০০০-এর বেশি। নতুন করে সংক্রমিত হয়েছে ৫৩,০০০। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গবেষণাগার থেকে করোনা ছড়ায়নি বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন প্রতিবেদনের যে খসড়া প্রকাশ্যে এসেছে তার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র সহ ১৪ দেশ। এক যৌথ বিবৃতিতে এ বিষয়ে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। এতে বলা হয়, বিশ্বের সব নাগরিকদেরই করোনা নিয়ে সঠিক ও স্পষ্ট তথ্য জানা জরুরি। এদিকে করোনার উৎস খুঁজতে আসা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে চীন সব তথ্য নমুনা দেয়নি বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক টেড্রস আধানাম গেব্রিয়াসুস। এছাড়াও গবেষণাগার থেকে করোনার উৎপত্তি হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে আরও সময় ও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন বলে জানায় তারা। এর আগে চীনের সাথে যৌথ তদন্তের পর বাদুড় থেকে মানুষের মধ্যে করোনা সংক্রমিত হয়েছে এমন তথ্য দিয়ে ১২০ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ আগামীকাল। এ দফার ভোটে সবার নজর নন্দীগ্রামে, যেখানে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির মুখোমুখি বিজেপির শুভেন্দু অধিকারী। এদিকে নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালকে ফোন দেওয়ার কথা স্বীকার করে এটি কোনো অপরাধ নয় বলে জানালেন মমতা। তার দাবি, সেই ফোন আলাপ যারা ফাঁস করেছে এবং ভাইরাল করেছে তারাই অপরাধী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। গত শনিবার ফাঁস হওয়া ফোন আলাপে মমতা প্রলয় পালের কাছে নির্বাচনে জেতার জন্য সহায়তা চান। মমতা শুভেন্দুর পাশাপাশি এবার নন্দীগ্রামে লড়ছেন বাম কংগ্রেস সংযুক্ত মোর্চার তরুণ প্রার্থী মীনাক্ষী মুখার্জিও। এদিকে সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন দাবি করে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস। মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী বিক্ষোভে মঙ্গলবার আরও ৮ বিক্ষোভকারী নিহত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫৮১ জনে দাঁড়ালো। এদিকে কারেন রাজ্যে বিমান হামলায় শিশু নিহতের কথা জানিয়েছে মানবাধিকার সংস্থা ফ্রি বার্মা রেঞ্জার্স। শুধু বিক্ষোভকারীরা নয়, মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলার শিকার হয়েছে শিশুরাও। কারেন রাজ্যে গেরিলাদের ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলায় ৫ বছরের এক শিশু নিহত এবং ১২ বছরের এক শিশু ভয়াবহ আহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ফ্রি বার্মা রেঞ্জার্স। এদিকে মঙ্গলবারও ইয়াঙ্গুন, মান্দালয় ও বাগো শহর ছাড়াও শান প্রদেশের মুসে এবং কাচিন প্রদেশের মিতকিনা শহরে গণতন্ত্রকামীরা বিক্ষোভ করলে পুলিশের গুলিতে আবারও হতাহতের ঘটনা ঘটে। এদিকে জরুরি কাজ ছাড়া দেশটিতে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের মিয়ানমার ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আর আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানকে মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জান্তা সরকার বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না করলে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলো। এদিকে জান্তা সরকারকে চাপে রাখতে মিয়ানমারের জন্য বরাদ্দ করা ত্রাণ সহায়তা আটকে দেওয়ার পরিকল্পনা নিয়েছে জাপান সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল এখন ঢাকার পথে। বিকালে অলিম্পিক ভবনে আসবে মশাল। আগামীকাল বিকালে গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্বলনের সময় উপস্থিত ছিলেন বিওএ সভাপতি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিভিন্ন ডিসিপ্লিনের দেশ বরেণ্য ২০ জন ক্রীড়াবিদ মশালটি বহন করে ঢাকায় নিয়ে আসবেন। বিওএ ভবনে বিকালে মশাল গ্রহণ করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর ও সাঁতারু মাহফুজা। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে হচ্ছে এবারের গেমস।
বিশ্বকাপ বাছাই রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড আর জার্মানি। রাত 1:45 বসনিয়ার বিপক্ষে লড়বে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, একই সময় স্পেনের অতিথি কসোভো। এদিকে ইংল্যান্ডের চ্যালেঞ্জ পোল্যান্ড আর জার্মানির প্রতিপক্ষ ম্যাসিডোনিয়া। শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা নড়বড়ে হলেও কাজাকিস্তানের বিপক্ষে ছন্দে ফিরেছে ফ্রান্স। শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখার চ্যালেঞ্জে লাভলুজদের পরীক্ষা বসনিয়া। 10 ম্যাচ জয়হীন বসনিয়া হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে রুখে দিতে চায় বিশ্ব চ্যাম্পিয়নদের। ফ্রান্সের স্বস্তি ডেম্বেলের ছন্দে ফেরা, তবে দিদিয়ের দেশমের চিন্তা বাড়িয়েছে অ্যান্থনি মার্শিয়ালের চোট। আগেই ছিটকে গেছেন পল পগবা, এনগোলো কান্তে। শুরুর একাদশে ফিরতে পারেন কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরু। এই ম্যাচে আমরা ফেভারিট বলবো না, আশা করছি লড়াইটা জমবে। আমাদের লক্ষ্য থাকবে 3 পয়েন্ট নিশ্চিত করা। উত্তাপ ছড়াবে ইংল্যান্ড পোল্যান্ড দ্বৈরথ। 8 বছর পর দেখা হচ্ছে দু দলের। পরিসংখ্যানে এগিয়ে গ্যারেথ সাউথগেটের দল, 19 দেখায় 1 হার 3 লায়ন্সের। চোটের কারণে রবার্ট লেভানডস্কি না থাকায় পোলিশদের অস্বস্তি বেড়েছে। লেভানডস্কি না থাকলেও প্রতিপক্ষকে দুর্বল করে দেখার সুযোগ নেই। ওদের দলে দারুণ কিছু ফুটবলার আছে যারা ভয়ের কারণ হতে পারে। জয় ধারাবাহিক হওয়ার চ্যালেঞ্জ জার্মানির। আইসল্যান্ড ও রোমানিয়া বধের আত্মবিশ্বাস ম্যাসেডোনিয়ার বিপক্ষে কাজে লাগাতে চায় ডাইমেন শ্যাফটরা। শুরুর একাদশে ফিরতে পারেন টিমো ভের্নার, অভিষেক হতে পারে জামাল মুসিয়ালার। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ে পিছিয়ে থেকেও জয় পেয়েছে পর্তুগাল, লুক্সেমবার্গকে হারিয়েছে 3-1 গোলে। এদিকে গোল উৎসব করেছে বেলজিয়াম, বেলারুশকে 8-0 গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়ানরা। জিব্রাল্টারকে 7-1 গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস, আর মাল্টার বিপক্ষে ক্রোয়েশিয়ার জয় 3-0 গোলে। এমন সহজ সুযোগও মিস করেন রোনালদো। 1-1-এ লুক্সেমবার্গ গোলকিপারের কাছে নার্ভ হারানো দৃশ্য রোনালদো ভক্তদের জন্য নিঃসন্দেহে দৃষ্টিকটু। সার্বিয়ার বিপক্ষে পথভ্রষ্ট পর্তুগালের দরকার ছিল দাপুটে জয়ের, তবে শুরুতে গোল হজমে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল পর্তুগিজরা। লুক্সেমবার্গের হয়ে লক্ষ্যভেদ রদ্রিগেসের। প্রথমার্ধেই দারুণ কামব্যাক পর্তুগালের। জোতার হেডার জাল খুঁজে পেলে ম্যাচে আসে সমতা। বিরতির পর দৃশ্যপটে রোনালদো ব্যবধান বাড়ানোর সাথে নিজেকে ফিরে পেয়েছেন CR7। জাতীয় দলের জার্সিতে এখন রোনালদোর গোল সংখ্যা 103। শেষ দিকে পর্তুগালের জয়ের ব্যবধান বাড়ে পালিডিয়ার নিখুঁত ফিনিশিংয়ে। এই জয়ে সার্বিয়ার সমান 7 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে পর্তুগাল। ফেভারিটদের জয়ের রাতে গোল উৎসব করেছে বেলজিয়াম। পরীক্ষিত ডি ব্রুইনা, লুকাকুরা বিশ্রামে থাকলেও গোলপোনা থামাতে ব্যর্থ বেলারুশ। 2 অর্ধে 4টি করে গোল বেলজিয়ানদের, যার শুরুটা করেন বাতসুয়াই আর শেষটা হয় বেন্তেকের কল্যাণে। মাঝে জোড়া গোল করেন হান্স ভানাকেন ও লিয়ান্দ্রো ট্রোজার্ড, আর ব্যবধান বাড়িয়েছেন জেরেমি দোকু ও ডেনিস প্রায়েত। বেলজিয়ামের মতো নেদারল্যান্ডসও ক্ষুরধার। জিব্রাল্টারকে বিধ্বস্ত করে জয় ধারাবাহিক ডাচরা। যদিও ডেডলক ভাঙতে টিম অরেঞ্জের অপেক্ষা শেষ হয় 41 মিনিটে। পথ দেখান বার্গাস, পরে ডি ইয়ং, ডিপাই, ভাইনালডাম, মালেন, ফন্ডি, বিক্রা জয়ের ব্যবধান বড় করেছেন। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডানহাঁটুর চোটে 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে রবার্ট লেভানডস্কি। তাতে বড় ধাক্কা খেয়েছে বায়ার্ন মিউনিখ, কারণ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে ইনফর্ম ফরওয়ার্ডকে পাচ্ছে না জার্মান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে গত রোববার অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচে চোটে পড়েন লেভানডস্কি। দ্বিতীয়ার্ধে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন পোলিশ এই তারকা। পরদিন জানা যায় লেভানডস্কি মাঠের বাইরে থাকবেন অন্তত 10 দিন। তবে স্ক্যানের পর বায়ার্ন জানিয়েছে সেরে উঠতে আরও সময় লাগবে। পিএসজির বিপক্ষে 2 লেগের খেলা 7 ও 13 এপ্রিল। এছাড়া বুন্দেসলিগায় আগামী 3 ম্যাচ মিস করবেন লেভানডস্কি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত 42 গোল করেছেন তিনি। অ্যান্টিকা টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে কার্লোস ব্র্যাথওয়েটের সেঞ্চুরিতে 354 রান বোর্ডে তোলে উইন্ডিজরা। জবাবে 3 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ 136 রান। 287 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন 99 রানে অপরাজিত থাকা ব্র্যাথওয়েট তুলে নেন ক্যারিয়ারের 9ম সেঞ্চুরি। কর্নওয়ালকে 73 রানে ফেরান লাকমাল। শেষ দিকে চামিরার রোজ ও ব্র্যাথওয়েটকে আউট করলে স্বাগতিকদের ইনিংস থামে 354 রানে। জবাবে 77 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। মাঝে লাহিরু থিরিমান্নের 50 অতিথিদের সংগ্রহ বাড়ায়। দলকে আর বিপদে পড়তে দেননি দীনেশ চান্দিমাল ও ধনঞ্জয় ডি সিলভা। দিন শেষে চান্দিমাল 34 ও ডি সিলভা 23 রানে অপরাজিত থাকেন। শেষ করব সংবাদ দুপুর। প্রধান খবরগুলো মনে করে দিচ্ছে আরও একবার।
সরকার 60% বাড়ালেও বাসে ইচ্ছে মতো ভাড়া আদায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, পরিবহন সংকটে দুর্ভোগে মানুষ। করোনা সংক্রমণ বাড়তে থাকায় নমুনা পরীক্ষায় দীর্ঘ লাইন, চিকিৎসার জন্য প্রস্তুত হতে পারেনি নতুন 6 হাসপাতাল। চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় 15 মামলা, আসামি 10,500-এরও বেশি। একাদশ সংসদের 12তম অধিবেশন বসছে আগামীকাল। করোনা সংক্রমণ বাড়াই চলবে 2 থেকে 3 দিন। এবং চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 3.6%, বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস। দ্বিতীয় সংবাদ দুপুরের আজকের আয়োজনে পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে।